মহারাজ, এবার ফসলের অবস্থা কিন্তু খুব ভালো, সকলেই খুব খুশি, খেয়ে পড়ে থাকবে। এই যে ভালো ফসল হলো তার পিছনে আমার অবদান কিন্তু সবচাইতে বেশি। তাই আমার মাসোহারাটা যদি একটু বাড়িয়ে দেন তো ভালো হয়। মহারাজ, চাষবাস করার জন্য কিছুটা বুদ্ধি তো চাই মহারাজ। মন্ত্রীর সেটাও আছে কিনা আমি জানি না। মহারাজ, আমি তো চাষই করি, আপনি সেটা দেখতেও পান। এত বড় একটা রাজ্য চালাতে মাথায় চাষ করতে হয় না? মহারাজ, মন্ত্রীর মাথায় ওই গোলাপ চাষ খুব ভালো হবে মহারাজ। দেখলেন দেখলেন মহারাজ, গোপালের সঙ্গে আমার যতই শত্রুতা থাকুক, সেই গোপাল পর্যন্ত বলল আমার মাথায় গোলাপ চাষ ভালো হবে। মন্ত্রী মশাই বোধহয় জানেন না যে গোলাপ চাষে গোবর সার কাজ দেয় সবচাইতে বেশি। কার মাথায় গোবর বেশি তা নিশ্চয়ই মহারাজ জানেন। আচ্ছা গোপাল, তোমায় আমি দেখে নেব। প্রকাশ্য রাজসভায় তুমি আমায় অপমান করলে, সেই শোধ আমি নেব। তাহলে মন্ত্রী, আগে চাষবাসটা শিখে নাও, তারপর তো মন্ত্রিত্ব। আমার এই সামান্য জমি একটু কলমি শাক চাষ করছি, বেশ ভালো ফলন হয়েছে। এর থেকে খানিকটা গোপাল দাদাকে দিয়ে আসি গিয়ে। বহুদিন দাবা খেলেনি, কিন্তু কার সঙ্গে খেলবো? ধুস, কবে যে গুলটে পুঁটিরা বড় হবে দাবা খেলতে পারবে কে জানে বাবা। গোপাল দাদাকে নিজের ক্ষেতে শাক খাওয়াতে পারবো ভেবে খুব ভালো লাগছে। আরে মন্ত্রী মশাই মনে হচ্ছে এদিকেই আসছে। কি খবর পুঁটির বাবা, এত শাক নিয়ে কোথায় যাচ্ছ? নিজের একটা ছোট্ট জমি আছে, সেখানে কলমি শাকের চাষ করেছিলাম, সেই শাক থেকেই কিছুটা গোপাল দাদাকে দিতে যাচ্ছি। বাহ 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 বাহ, বেশ ভালো চাষ করো তো তুমি। কি ভালো কলমি শাক! তা তুমি কি আমার জমিতে চাষ করবে? আমার 3 বিঘে জমি আছে। একটা জমিতে আখ চাষ হবে, আর একটা জমিতে ধান। দেখো পুঁটির বাবা, অর্ধেক ভাগেও যদি তোমার না পোষায় তবে আমি অন্য লোক খুঁজবো। না না, আপনার মতন উদার জমির মালিক আমি কখনো দেখিনি। আমি আপনার শর্তে রাজি। তা কবে থেকে চাষ শুরু হবে? আমার মনে হয় কাল থেকে শুরু করলেই ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, কাল সকাল থেকেই আমি চাষ শুরু করব। আরে এসো 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 পুটির বাবা, সঙ্গে করে কি এনেছো? আগে আমার এক টুকরো জলা জমি আছে, তুমি তো জানো, সেখানকার কলমি শাক আজ তুলেছি, আর তার থেকে খানিকটা তোমাকে দিয়ে গেলাম গোপাল দাদা। তা বেশ করেছো বেশ করেছো, বেশ জমি আজ খাবো বুঝলে। তা হবে নাকি এক হাত দাবা? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, তবে তার আগে একটা কথা বলে নি। রাস্তায় মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তিনি বললেন তার জমিতে চাষ করতে। আমার হাতে এখন কোনো কাজ নেই, তাই রাজি হয়ে গেলাম। ঠিক করেছি তো? হাতে যখন কোনো কাজ নেই তখন যা করবে সেটাই ঠিক। তবে হ্যাঁ, তবে মন্ত্রীকে তো আমি চিনি, একটু সাবধানে দরদাম করে নিও কেমন? তা হঠাৎ আমার বাড়িতে মন্ত্রীমশাই? বাড়িতে কি কেউ অসুস্থ হয়েছে নাকি? না, ঠিক তা নয়, আমার কিছু হয়নি। আসলে আপনি তো জানেন মহারাজ আমায় চাষবাস করতে বলেছেন, তাই চাষ সম্পর্কে কিছু জানতে আসলাম। আমি চাষের কি জানি? আমি তো মানুষের ওই অসুখ করলে ওষুধ দিতে পারি, তার চাইতে বেশি কিছু তো আমি জানি না। দেখো বৈদ্য, আমার অসুখ করলে যেমন তুমি ওষুধ দাও, তেমনি ফসলকে তাগড়াই বানাতে গেলে কিছু ওষুধ তো লাগবেই, তাই না? আমি তোমার প্রশ্নের মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। তোমার মাথায় কি গোবর আছে? হ্যাঁ, আমার কথা বুঝতেই পারছো না? কার মাথায় গোবর আছে আর কার মাথায় ঘিলু আছে সেটা তো আমরা জানি। সব গোপালের ষড়যন্ত্র, নইলে তুমি আবার আমাকে অপমান করার সাহস দেখাও। বলছি বারবার আমাকে তাগড়াই একটা ওষুধ দেওয়ার জন্য, তা দিচ্ছই না। আর কিছু না হোক আঙুরের রস তো দিতে পারো। এ খাবে তুমি না ফসল? আমি কিন্তু নিজের হাতে দিতে পারবো না।
তুমি নিজে খাও বা ছড়াও বা গাছকে খাওয়াও, গোবরের সঙ্গে মিশিয়ে খাও, আমার কিছু বলার নেই। তবে আমি নিজের হাতে দিতে পারবো না। সব গোপালের ষড়যন্ত্র। না না, ষড়যন্ত্র কেন, 32 যন্ত্র। এই আমি ওষুধ নিয়ে গেলাম। যখন এই আগগুলো ইয়া পালোয়ান হবে, তখন কিন্তু চাইতে শোনা আবার। মন্ত্রী, শুনলাম তুমি নাকি চাষবাস করছো। বাহ বাহ বাহ, শুনে তো খুব খুশি হলাম। হ্যাঁ মহারাজ, চাষের মধ্যে যে এত আনন্দ তা আগে জানতাম না। বাহ, গোবরে তাহলে পদ্ম ফুল ফুটছে। মহারাজ, গোপালের অপমান কিন্তু রোজ বাড়ছে। আপনি একটা বিহিত করুন। গোপাল, কথায় কথায় মন্ত্রীকে এভাবে অপমান করাটা কিন্তু ঠিক নয়। মহারাজ, এই ব্যাপারে আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারো। বলো বলো, তোমার প্রশ্নটা কি? মন্ত্রী মশাই চাষবাসের ব্যাপারে এতটাই পণ্ডিত, তিনি কাল আমার কাছে এসেছিলেন ওই মহাদ্রাক্ষারিষ্ট নিতে। তা এতে এমন কি অপরাধ আছে তা তো বুঝতে পারলাম না বৈদ্যমশাই। মন্ত্রী চাষবাস করছে, তার তো গায়ে বল বাড়াতে হবে। মহারাজ, মন্ত্রী মশাই এইসব বলবর্ধক ওষুধ নিজের জন্য নিচ্ছেন না। মন্ত্রীর বাড়িতে নিশ্চয়ই অসুস্থ কেউ আছে। না মহারাজ, সেটাও নয়। মন্ত্রী তার জমিতে ফলন বাড়ানোর জন্য মাটির সঙ্গে এই সব ওষুধ মেশাচ্ছেন। একেবারে অভিজ্ঞ চাষির মতোই চাষে পণ্ডিত হয়ে গেছেন আমাদের মন্ত্রী মশাই। গোপাল, এতে তোমার এত হাসি পাওয়ার কোনো কারণ নেই। তোমার মতো সবাই হাতি নয় যে একাই সব খেয়ে ফেলবে। মাটিকেও কিছু দিতে হয় মহারাজ। তাই আমি ঠিক করেছি, ফলের আগে মাটিকে দ্রাক্ষারিষ্ট আর সারিবাদী সালসা খাওয়াবো। এটা কি অপরাধ? তার চাইতে এই সব ওষুধ তুমি খাও মন্ত্রী, তাতে চাষেরও লাভ হবে। মাটির খাদ্য তালিকায় রাজবৈদ্যের তো বলবর্ধক ওষুধ নেই। তুমি মাটির জন্য অন্য খাবার সংগ্রহ করো, কাজে লাগবে। কোন পাল্লায় পড়লাম গোপাল দাদা, আমি তো পাগল হয়ে যাব। কাজটা হাতে নেওয়ার আগে তো আমার সঙ্গে পরামর্শ করনি। এখন কি আর করা যাবে বলো? তা বলে মাটিতে বলবর্ধক ওষুধ দেবো? যা মানুষের খাওয়া উচিত তা খাবে মাটি? এটা মেনে নেওয়া যায়? নিতে হবে, তবে সাবধানে থাকবে। মন্ত্রী মশাই লোকটা কিন্তু খুব সুবিধের নয়, বুঝলে? এখন অপেক্ষা করতে হবে কবে ধানের শীষ আসে, আখ কাটার সময় না আসে। দেখো দেখো, কি তাগড়াই আঁখ, আর ওদিকে ধান ফলেছে। আর তোমাদের গোপাল আমাকে চাষি বলে মানতেই চায় না। তুমি বলো পুঁটির বাবা, কত পরিশ্রম করেছি এই চাষ করার জন্যে, নইলে এই ফলন হতো? না না, তা হতো না। ভাগ্যিস আপনি এই সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিলেন, নইলে কি যে হতো কে জানে। আপনি মাঝে মধ্যে এখানে না আসলে ফলন আরো ভালো হতো। এবার তো ভাগাভাগিটা সেরে নিতে হবে, তাই না? হ্যাঁ, সেটার খুব দরকার। দেখো, তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, তাতে আমি খুশি হয়ে তোমাকে আখের ডগার দিকগুলি দিলাম। দেখো আমি কত দয়ালু, ডগার ভাগ তোমাকেই ছেড়ে দিলাম। কেমন, খুশি তো? আগে মন্ত্রীমশাই, আপনি সত্যিই খুব দয়ালু। নিজে খারাপ দিকটা নিয়ে আমায় ভালো দিকটা দিলেন। তাহলে ধানের ভাগ কি করে হবে? কেন, আখের ক্ষেত্রে যা হয়েছিল ঠিক তার উল্টোটা হবে। আমি নেব ডগার দিক আর তুমি নেবে গোড়ার দিক। কি ভালো হলো না? ঠিকই বলেছেন। আমি কেন সবসময় ডগার দিক নেব? ধানের ক্ষেত্রে আপনি ডগার দিকটা নিন, তাহলে আমাদের মধ্যে আর কোনো গোল বাঁধবার সম্ভাবনা নেই। দাবার ছক সাজিয়ে বসে আছি, পুটির বাবার দেখা নেই। আচ্ছা, কতক্ষণ এভাবে থাকা যায়? না, পুটির বাবাকে ভালো খেলা শিখিয়েছি, কিন্তু বিষয় বুদ্ধি শেখাতে পারিনি। ওদিকে ওর মনই নেই, তো শিখবে কি? ওই তো এসে গেছে।
কি গো পুটির বাবা, কি নিয়ে এলে? আগে গোপাল দাদা, মন্ত্রী লোকটার মনটা কিন্তু ভালো। সেই যে আখ চাষ করেছিলাম না, সেই আখের অর্ধেকটা নিয়ে আসলাম। কি ভালো লোক, আমায় আখের ডগাটা দিয়ে নিজে গোড়ার দিকটা নিল। আজকের দিনে এমন লোক পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, তাই না? না না, এরকম লোক চিরকালই ছিল। যেমন তুমি আমার সঙ্গে দাবা খেলেও তোমার বুদ্ধি শুদ্ধি একটুও পারলো না। কেন, আমি ভুলটা কি করলাম? আখের ওপরের দিকটা থাকে শুধু পাতা, আর গোড়ার দিকে থাকে রস। তোমার হাতে শুকনো ডান্ডা আর কিছু পাতা দিয়ে ওই মন্ত্রী বেটা আসল রসের দিকটাই নিয়ে নিয়েছে গো। যাও, তোমার হাতের আখ নিয়ে জঙ্গলে ফেলে এসো। আর কিচ্ছু করার নেই গো পুটির বাবা। আমাকে এতদিন খাটিয়ে কয়েকটা পাতা আর শুকনো ডান্ডা দিয়ে মন্ত্রী মশাই এত বড় চালাকি করলো। গোপাল দাদা, এর একটা প্রতিকার করতে হবে। ধানের ব্যাপারে এই রকম কিছু করতে পারবে না। আমি ওখানে গোড়ার দিকটা নিয়েছি, এবার মন্ত্রী মশাই নাকাল হবে। এটা আর গোপাল দাদাকে বললাম না। বেশ তো বোকা বানালেন আখের বেলা। নিজে রসালো গোড়াটা নিয়ে আমাকে দিলেন ডগার শুকনো দিকটা। ধানের বেলা কিন্তু সেটি হবে না। আমি নেবো গোড়ার দিক আর আপনি নেবেন আগার দিক, ঠিক আছে? দেখো পুঁটির বাবা, আসলে তোমার ভাগ্যটাই খারাপ। দু ধরনের আখ হয়। এক ধরনের আখে ডগাটা রসে ভরা থাকে, আর এক ধরনের আখে গোড়ায় রস থাকে। তা আমি কি করে জানবো যে তোমার লাগানো আখের গোড়ায় রস আছে, আগায় শুধু পাতা? এবারে ধানের ভাগ হোক, তারপর বুঝবো কত ধানে কত চাল। আজ পুটির বাবা ধানের ভাগ নিয়ে আসবে, দেখি মন্ত্রী ওকে কতটা ঠকায়। তারপর তো আমি আছি। এমন একটা বুদ্ধি ঠিক বেরিয়ে যাবে যখন মন্ত্রী আর পালিয়ে বাঁচবেন। এই, বলতে না বলতে পুটির বাবা হাজির। তাও পুটির বাবা, ধান ভাগ হলো? আগে মন্ত্রী মশাইকে দিয়েছি মুখের মতন জবাব। একেবারে গোড়ার দিকে ধান সব নিয়ে এসেছি গোপাল দাদা। মন্ত্রী কেঁদে কুল পাবে না। ঠিক যা ভেবেছিলাম তাই হয়েছে। পুটির বাবা, তুমি পেয়েছো খড়ের দিকটা, আর মন্ত্রী পেয়েছে ধানের শীষের দিকটা, যে শীষ থেকে ধান হয়। আর তুমি পেয়েছো সেদিকটা যা গরু ছাড়া আর কেউ খায় না। এইভাবে মন্ত্রী আমাকে ঠকিয়ে দিল। এত দিনের পরিশ্রম আমার জলে গেল। কত কষ্ট করে এই ফসল আমি ফলিয়েছি। জলে কিছুই যায়নি পুটির বাবা, আমার উপর আস্থা রাখো। একদিন না একদিন এমন একটা বুদ্ধি বার করব যে মন্ত্রী একেবারে কেঁদে কুল পাবে না। হ্যাঁ, গোপালের সঙ্গে খুব প্রীত না? দিয়েছি একেবারে নাক ঘষে। রাজসভায় যে অপমান করেছে গোপাল, তার একটা জবাব দিলাম মাত্র। গোপালকে যদি না দিতে পারি, তাই গোপালের প্রাণের সখা পুঁটির বাবার ওপর দিয়েই দিলাম। গোপাল জানুক, দেখি ও কি করে। গিন্নি, গিন্নি, ও গিন্নি, আরে দেখো তোমার জন্য কি এনেছি। একেবারে গাছ থেকে পাড়া টাটকা কুমড়ো। আজ জমিয়ে কুমড়োর ঘন্ট খাবো। ভালো করে রাঁধো তো। এটা কি কুমড়ো না ঘোড়ার ডিম? একেবারে ডাঁটি দিয়ে পোকা বেরোচ্ছে। তোমার কি চোখ নেই, দেখতে পাও না? কি বলছো গিন্নি? দোকানে যে বললো আজই চাল থেকে পেড়ে এনেছি। হ্যাঁ, কুমড়ো তো চাল থেকে পারবে গো, তাল গাছ থেকে তো নয়। হ্যাঁ গো, কুমড়োটা দেখেও চিনতে পারলে না কার সঙ্গে মিল আছে? কার সঙ্গে গো? ঘোড়ার ডিমের সঙ্গে গো। ঘোড়ার ডিম? কি বললে? ঘোড়ার ডিমের সঙ্গে? আচ্ছা গিন্নি, যা একটা বুদ্ধি দিলে না, এবার আমি দেখে নেব মন্ত্রীকে। ঘোড়ার ডিম দেখাবে নাকি? এই দেখাও, সংসারটা গোল্লায় যাক। ছি 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 গোপাল, আমার মন্ত্রীর এরকম আচরণ আমি আমি কখনোই সহ্য করব না। এইভাবে পুটির বাবাকে ঠকিয়ে দিল মন্ত্রী। আমার রাজ্যে সবাই সমান। সে মন্ত্রী বলে আমি তাকে অপরাধের পরও রেহাই দেব, তা তো হতে পারে না গোপাল। মহারাজ, কেউ ঠেকে শেখে
কেউ দেখে মন্ত্রীকে শায়েস্তা করার জন্য ওকে এমন শাস্তি দিতে হবে যাতে সে কোনোদিনও ভুলতে না পারে। আমি তো মন্ত্রীকে সেরকম শাস্তি দিতে চাইছি। মহারাজ, মন্ত্রীকে শুধু শাস্তি দিলে হবে না, তাকে বুদ্ধির লড়াইতে পরাস্ত করতে হবে। হ্যাঁ, আপনাকে আমার দুটি অনুরোধ আছে। এক, আমাকে একটা ঘোড়া ধার দিতে হবে, আর দ্বিতীয়টা হলো কাল যদি দয়া করে রাজসভায় ঘোষণা করে দেন যে সভার সদস্যরা যদি তাদের ঘরের সবচাইতে দামি দুটো সম্পদ আপনাকে দেখাতে পারে, তবে সেই একই জিনিস তাকে দ্বিগুণ ফেরত দেওয়া হবে। আর এমন কি কাজ? তুমি ঘোড়াশালা থেকে একটা ঘোড়া আজই নিয়ে যাও, আর কাল না হয় আমি তোমার মতো ঘোষণাটা করে দেব, খুশি? কিন্তু তাতে কি মন্ত্রী শাস্তি পাবে? মহারাজ, আপনি আমার উপর আস্থা রাখুন, দেখুন শাস্তি কি করে দেওয়া যায়। সাদা রং এনেছিস গুলটে? হ্যাঁ, নিয়ে এসেছি, এই দেখ না। দাদু কি বলে গেছে শুনেছিস তো? এই কুমড়োটাকে এমন ভাবে সাদা রং করতে হবে যেন বোঝাই না যায় যে এটা একটা কুমড়ো। হ্যাঁ রে বাবা, এভাবেই করছি। দাদু নিজেই চিনতে পারবে না যে এটা আগে কুমড়ো ছিল। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে বাইরে আসুন, দেখুন কেমন ঘোড়াটা কিনলাম। মন্ত্রী গোপাল মশাই, ঘোড়ায় চড়ে এসেছে, মানে গোপাল ঘোড়া কিনেছে? অবাক কাণ্ড! এত মোহর ও পেল কোথা থেকে? ঘোড়াটা কেমন হয়েছে বলুন তো মন্ত্রী মশাই? ভালোই, কিন্তু অনেক খরচা পড়ে গেল তো। হ্যাঁ, তা একটু তো পড়বেই। আমি দামি ঘোড়াটা একটু বেশি দাম দিয়ে কিনলাম, বুঝলেন? চড়বো যখন তখন ভালো ঘোড়াতেই চড়বো। হ্যাঁ হ্যাঁ, তা ভালোই গোপাল। এরকম একটা ঘোড়া কেনার খুব ইচ্ছে আমার আছে। কোথায় পাওয়া যাবে বলো তো? কেন? ও তো শেখ আলমের কাছে। তার ঘোড়াশালাটা একদম নগরের পূব দিকে, বুঝলেন? আজ রাতেই যাব, গিয়ে একটা ঘোড়া। শোনো, তোমাদের সকলকে একটা কথা বলতে চাই। বলুন মহারাজ। তোমাদের রানীমা ব্রত রেখেছে, সামনেই তো রাখি পূর্ণিমা। তো সেদিন তোমাদের রানীমা বড় করে ভগবানের পুজো করে নর সেবা দেবে। মহারাজ, আমার একটি ছোট্ট প্রশ্ন আছে। আহ, তোমার আবার কি প্রশ্ন গোপাল? মহারাজ, আমাকে দেখতে কেমন? কেন কেন গোপাল, হঠাৎ এই প্রশ্ন কেন? বলুন না, আমাকে দেখতে কেমন? এই, মানে ঠিকঠাকই তো আছে। মানে মানুষ মানুষ মনে হয় তো? এ আবার কি কথা? তুমি তো মানুষই। গোপালের মতিভ্রম হয়েছে মহারাজ। যাক বাবা, এখন একটু নিশ্চিন্ত হলাম। আমি তাহলে মানুষ। গোপাল, তোমার কি পেট গরম হয়েছে? রাজবৈদ্য, দেখো তো গোপালের কোনো পাচন টাচন লাগবে নাকি? না মহারাজ, পেট একদম ঠিক আছে। আরে পেটটাকে তো ঠিক রাখতেই হবে মহারাজ। আসলে আমি ছোটবেলা থেকে জানতাম মানুষ মানেই নর, রানীমা নর সেবা দেবেন। তাই আমি সেই নর সেবায় আহার গ্রহণ করতে পারবো কি না সেই নিয়ে একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। কিন্তু এখন ঠিক আছে, কারণ আপনি তো বলেই দিলেন আমি মানুষের মতো দেখতে, আর মানুষ মানেই নর। সত্যি গোপাল, তুমি পারো বটে। আরে আমি তোমাদের সকলকে নিমন্ত্রণ করতাম, আর তার জন্যই তো তোমাদের কাছে কথাটা বললাম। তাও আমি যে মানুষ সেটা আগে থেকেই জেনে নিলাম। বলা তো যায় না, হয়তো আমাকে মানুষের তালিকা থেকে আপনি বাদই দিয়ে দিলেন। না 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 না, তোমাকে ছাড়া কোনো ভোজ জমে নাকি? তোমাদের সকলের রাখি পূর্ণিমার দিন আমার রাজবাড়িতে নরসেবার জন্য আমন্ত্রণ রইল। আচ্ছা গোপাল, শোনো, মহারানী তোমাকে ডেকেছেন। সভা শেষ হলে মহারানীর সাথে একবার দেখা করে নিও। আচ্ছা মহারাজ। আচ্ছা, তাহলে সভা আজকের মতো এখানেই শেষ হলো। মহারাজ, আপনি গোপালকে আসতে বলেছেন তো? হ্যাঁ, আমি তো বলেই আসলাম। চলে আসবে হয়তো এক্ষুনি। আসতে পারি মহারাজ? এসো এসো গোপাল, এসো।
কিন্তু গোপাল এত দেরি করলে কেন? এই ছোট ছোট দুটো পাতে আর কাজ হচ্ছে না মহারাজ, মনে হচ্ছে এবার আরো দুটো পা লাগবে। রানীমা আমাকে ডেকেছেন? হ্যাঁ গোপাল, তোমার সাথে একটা দরকার আছে। বলুন রানীমা। গোপাল, রাখি পূর্ণিমার দিন আমি ঠিক করেছি নরনারায়ণ সেবা করব। হ্যাঁ মহারাজ, বললেন সভাতে। হ্যাঁ হ্যাঁ, কি কি রান্না করা যায় বলো তো সেদিন? রান্না রান্না হ্যাঁ, ওই খিচুড়ির সাথে লাবড়া, চাটনি, পাঁপড়, পায়েস এইসব করলে কেমন হয় রানীমা? বেশ ভালোই হয়। আপনি কি বলেন মহারাজ? না না না, ও সব লাবড়া টাবড়া করার কোনো দরকার নেই। হ্যাঁ, তাহলে খিচুড়ির সাথে কি করব? কত কিছু আছে লাবড়ার জায়গায়। আলুর দম করো বা অন্য কিছু। কিন্তু মহারাজ, ওই খিচুড়ির সাথে লাবড়াটাই ভালো যাবে। আমি যখন একবার না করে দিয়েছি, লাবড়া হবে না মানে হবে না। তার মতো লাবড়া কেউ বানাতে পারবে না। তোমরা ওই আলুর দমটাই করো, বুঝলে? রানীমা, মহারাজ কার কথা বললেন? সে অনেক কথা গোপাল। শুনি না একটু। মহারাজের আদরের বোনের কথা মহারাজ বলছেন। বোন? মহারাজের বোন আছে নাকি? হ্যাঁ গোপাল, সেই বোন এখন কোথায়? পাশের রাজ্যে তার বিয়ে হয়েছে, কিন্তু সেই রাজ্যের সাথে মহারাজের বনেই বনা না হওয়াতে মহারাজ বলে দিয়েছে ওই বাড়ি থেকে কেউ যেন এই রাজবাড়িতে না আসে। ও আচ্ছা, তাই মহারাজ আমাদের সকলকে বলে দিয়েছেন ওই রাজ্যের সাথে কেউ যেন যোগাযোগ না রাখে। তাই মহারাজের বোনও রাজবাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। সেই থেকে মহারাজও লাবড়া খাওয়া ছেড়ে দিয়েছেন, কারণ মহারাজের মতে তার বোনের মতো অমন লাবড়া কেউ রান্না করতে পারে না। তাই মহারাজের মনটা খারাপ হয়ে গেল লাবড়ার কথা শুনে। হ্যাঁ, মহারাজ মনে মনে খুব কষ্ট পাচ্ছেন, আর মহারাজের বোনও হয়তো খুব কষ্ট পাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে গোপাল, এখন তুমি এসো। আচ্ছা রানীমা। না, মহারাজের বোনের সাথে আমাকে যে করেই হোক মহারাজকে মিলিয়ে দিতে হবে। কিন্তু কি করা যায়, কি করা কই গো? যায়? এই কোথায় গেলে? ওই আবার আসছেন আমার মাথা চিবোতে। হ্যাঁ গিন্নি, বলো। এই 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 ফিস ফিস করে কি বললে গো? কই না তো, কিছু না তো। না, আমি দিব্যি দেখলাম তুমি ফিস ফিস করে বকছিলে। নিশ্চয়ই নিশ্চয়ই আমার নিন্দে করছিলে। এই রে, আরে না না, তোমার নামে আমি নিন্দে করতে পারি গিন্নি? কি যে বলো, সত্যি বলছো? আরে হ্যাঁ বাবা, তোমার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আমি এই 3 সত্যির নামে দিব্যি কেটে বলছি, সত্যি সত্যি সত্যি। এবার বিশ্বাস হয়েছে তো? আচ্ছা, হাতে ওটা কি এনেছো? মুড়ি বাতাসা নাকি? হ্যাঁ। কই দাও 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 দাও, বড্ড খিদে পেয়েছে গিন্নি, দাও। এই দুপুর বেলাও তো সেরকম কিছু খেলে না দেখলাম, সেই জন্য একটু মুড়ি বাতাসা নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ গো, পুরি টুরি সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ গিন্নি, শরীর একদম ঠিকই আছে বুঝলে। না, গিন্নিকে এক্ষুনি কিছু বলা যাবে না। দুপুরে কেন জানি না খেতে ইচ্ছা করছিল না বুঝলে। ও ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে মুড়ি বাতাসা চেপাও গো, আমি রাতের রান্না বসাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও ও হ্যাঁ গো, একটা কথা বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ, কি কথা গো? এ তোমার বোন গোপা গো এবার আসছে রাখিতে। সকালে তুমি রাজবাড়িতে যাবার জন্য বেরিয়ে যাওয়ার পর পুটির বাবা এসে খবর দিয়ে গেল গো। হ্যাঁ তাই নাকি? গোপা আসছে? হ্যাঁ গো হ্যাঁ। কিন্তু পুটির বাবা কিভাবে জানলো? পুটির বাবা তোমার বোনের বাড়ির ওইদিকে কাজে গিয়েছিল, তখন দেখা হয়েছিল, তখনই নাকি বলেছে। হ্যাঁ। ও, তাহলে তো বাজার ঘাট করতে হবে গো গিন্নি, কতদিন পর বোনটা আসছে গো। গো ঘরে তো সেরকম কিছুই নেই। তুমি বরং মুদির দোকানে গিয়ে যা যা লাগবে আজকেই নিয়ে এসো। আচ্ছা, তুমি থলিটা দাও তাহলে। নরেন, আমাকে ওই
5 কেজি চাল, 1 কেজি মুগের ডাল আর 250 মতো গোটা গরম মশলা ঝটপট দাও দেখি। এই গোপাল, কি ব্যাপার? আরে বিজ্ঞানী যে সেরকম কিছু না, রাখিতে আমার বোন আসছে এবছর, তাই ওই একটু একটু বাজার করে নিয়ে যাচ্ছি আর কি। আমিও তো সেই জন্যই এলাম। আমার বোন আসছে, কিন্তু একটাই দুঃখ। দুঃখ? কি হয়েছে বিজ্ঞানী? তোমার আবার কিসের দুঃখ? গোপাল, মহারাজ তো বলেছেন রাখির দিন আমাদের একটা ভোজের ব্যবস্থা করবেন, কিন্তু তুমি ভাবো সেই দিন আমাদের বোনেরা সব আসবে, কোথায় সবাই একসাথে বসে আহার করব। কিন্তু কিন্তু সেগুড়ে বালি, তাই তো? হ্যাঁ, আর মহারাজকেও তো কিছু বলতে পারছি না। আমার বোন আসছে, বিজ্ঞানীর বোন আসছে, তার মানে রাজসভার অনেকেরই বোন আসছে রাখিতে। পেয়েছি পেয়েছি, মহারাজের সাথে মহারাজের বোনকে মিলিয়ে দেবার এতক্ষণে একটা উপায় পেয়েছি। ব্যাস, এবার শুধু কাল সকাল হবার অপেক্ষা। হ্যাঁ। কি গোপাল, কি ভাবছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি এত ভাবছো গোপাল? কাল রাজসভায় আসলেই সব বুঝে যাবে। হ্যাঁ, কই নরেন, দাও দাও দাও, আমার জিনিসগুলো দাও দেখি। নরেন, সব হিসেব ওই বাকির খাতায় লিখে রাখো, কেমন? আরে গোপাল, বলে তো যাও। দেখো কি কাণ্ড। ও গোপাল, যা। একটু ধৈর্য ধরো বিজ্ঞানী, কাল রাজসভায় সব বুঝতে পারবে, কেমন? কি যে চলে গোপালের মনে। নরেন, দাও দাও আমাকে ওই 4 কেজি গোবিন্দভোগ চাল দাও। গিন্নি, ও গিন্নি, আরে গিন্নি কোথায় গেলে? হ্যাঁ এই আসি আসি। হ্যাঁ, এই যে যা যা আনতে বলেছিলে তাই তাই সব নিয়ে চলে এসেছি। আচ্ছা দাও। গিন্নি, ওই রাতের রান্না হয়েছে তো? হ্যাঁ, এই তো হয়েই এসেছে। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো, বুঝলে? বাবা, আজ যে বড় তাড়াতাড়ি। কাল একটু পাশের রাজ্যে যেতে হবে, বুঝলে? কাল সারাদিন আর বিশ্রাম হবে না, তাই আজকে একটু ভালো করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, বুঝলে? পাশের রাজ্যে? কিন্তু কেন গো? দরকার আছে গিন্নি, দরকার আছে। দরকারটা কি সেটাই তো জানতে চাইছি গো। কি হয়েছে? কাজটা হয়ে যাক, সব বলবো তোমার। কি কাজ? আমাকে একটু বুঝিয়ে বলো। এত বুঝে তোমার লাভ নেই গিন্নি, শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ভালোই ভালোই সব কাজ হয়ে যায়। কি যে বলছো, সেই মুন্ডু মাথা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওসব ছাড়ো, ওসব ছাড়ো। বলো তো কি রেঁধেছো রাতে? মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট। হ্যাঁ, কি বলছো গিন্নি? মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট, তাও আবার তোমার হাতে? শুনেই তো আমার খিদে একেবারে চরচর করে 3 গুণ হয়ে গেল গো। আচ্ছা যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বাড়ি গিয়ে। হ্যাঁ। মহারাজ, একটা অসুবিধে হয়ে গিয়েছে। অসুবিধে? হ্যাঁ মহারাজ, রাখির দিন সবার বাড়িতেই তাদের বোন আসবে, তাহলে কিভাবে বোনকে ছেড়ে আমরা এখানে খাওয়া দাওয়া করব বলুন? আপনি বরং রানীমাকে বলুন অন্য একদিন নরসেবা দিতে। না না না, সে কি করে হয়? সব আয়োজন তো শুরু হয়েই গিয়েছে। আচ্ছা আচ্ছা, তোমরা তোমাদের বোনদের এখানেই নিয়ে আসবে, সবাই আমার রাজবাড়িতে রাখি পরাবে। ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে তো কোনো অসুবিধে নেই। তাহলে আর সমস্যা নেই। যাক, পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপ হয়ে গেল। ব্যাস, এবার দ্বিতীয় ধাপের দিকে এগোতে হবে। হ্যাঁ, আগে রানীমাকে সব জানাতে হবে। এই যে শোন, আজ থেকে তোর 5 দিনের জন্য ছুটি। যা, গ্রামের বাড়ি থেকে ঘুরে আয়। আচ্ছা রানীমা। ব্যাস গোপাল, এই দিকটা হয়ে গেল। তুমি এবার দুক্কা দুক্কা করে বেরিয়ে পড়ো দেখি। হ্যাঁ রানীমা, আমি এলাম তবে। হ্যাঁ, এসো গোপাল। আমি একটু
অন্দরমহলে যাব। এইভাবে কেউ অন্দরমহলে যেতে পারে না। কি দরকার? দরকারটা আমার এই রাজ্যের রানীমায়ের সাথে। আমি রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভাসদগণদের মধ্যে একজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যান, যান যান যান, আপনি ভেতরে যান। ধন্যবাদ। আসতে পারি? কে? আমি গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভাসদগণদের মধ্যে একজন। দাদা? একটু ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। দাদা কেমন আছেন? আছেন কোনো রকম। আচ্ছা, আপনার কি দাদার সাথে দেখা করতে ইচ্ছে করে? ইচ্ছে করলেও বা কি উপায়? দাদা তো আমায় যেতে মানা করে দিয়েছেন, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমি চাই আপনার আর আপনার দাদার মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে যাক। আর সেটা সম্ভব নয়, দাদার যা রাগ। আমি যদি বলি সম্ভব? কিভাবে? দাদা যদি বুঝে যায়? কিচ্ছু বুঝবে না। আপনি দয়া করে আপনার এই রানীর পোশাক ছেড়ে দাসীর পোশাক পরে নিন। আমি বাইরে অপেক্ষা করছি। বৌরানী কেমন আছো? ভালো আছি, তোমাকে দেখে আরো আরো ভালো হয়ে গেলাম। তুমি কেমন আছো? হ্যাঁ, দাদার সঙ্গে কথা না বলে কি করে ভালো থাকা যায় বলো তো? এবার দেখবে সব সব ঠিক হয়ে যাবে, সব। মহারাজ আসছেন মনে হয়। আপনি তাড়াতাড়ি ঘোমটা দিয়ে মুখটা ঢেকে ফেলুন। এ কি গোপাল, তুমি এখানে? আসলে মহারাজ। আর ইনি কে? আমি বলছি, আমি আসলে আপনার দেখাশোনা করার জন্য আগের যে দাসী ছিল সে ছুটি নিয়েছে, তাই আমি গোপালকে বলেছিলাম একজন দাসী পেলে নিয়ে আসতে। গোপাল তাই নিয়ে এসেছে ওকে। আজ থেকে ওই আপনার সব দেখাশোনা করবে। প্রণাম দাদা। দাদা? কতদিন পর কারুর কাছ থেকে দাদা ডাকটা শুনলাম। কতদিন আমার বোনের মুখে দাদা ডাক শুনিনি। নিশ্চয়ই মহারাজ দাদা ডাকটা শুনে মনে মনে বোনের কথা ভাবছেন। এইভাবেই একটু একটু করে দুই ভাই বোনকে এক করে দেব। একটু তাড়াতাড়ি করুন। আমি দেখলাম মহারাজ এদিকেই আসছেন। মহারাজ এক্ষুনি হেসেলের সামনে দিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এই এই হয়ে গিয়েছে। আচ্ছা, আপনি চলে যান, বুঝলেন? আমি এই দিকটা সামলে নিচ্ছি। লাবড়াটা? এটা এখানেই থাক, তাহলেই তো মহারাজের নাকে গন্ধটা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমিও এই হেসেল ঘরের কোথাও একটা লুকিয়ে পড়ি। কোথায় লুকাই, কোথায় লুকাই? ওই চালের বস্তাগুলোর পিছনে লুকিয়ে পড়ি। উফ, লাবড়ার যা গন্ধ বেরিয়েছে, আমারই জিভে জল চলে আসছে। এই তো লাবড়ার গন্ধ, কিন্তু কেউ তো নেই। একবার চেখে দেখবো নাকি? একবার বরং চেখেই দেখি। আরে, এই তো আমার বোনের হাতে তৈরি লাবড়ার স্বাদ। আহা, একেবারে এক স্বাদ। কিন্তু এ কি করে সম্ভব? তাহলে কি আমার বোন রাজবাড়িতে এসেছে? না না না, তা কি করে সম্ভব? যাই যাই, রানীকে বরং জিজ্ঞাসা করি এ লাবড়া কে তৈরি করেছে। রানী, আজকে লাবড়াটা কে তৈরি করেছিল? কেন, আপনি খেয়েছেন? মানে না না না, আমি খাইনি, আমি খাইনি। ওই গন্ধ পেলাম তো, তাই বললাম। ও আচ্ছা আচ্ছা, নতুন যে দাসীকে রেখেছি সেই রান্না করেছে মহারাজ। ও আচ্ছা। মহারাজ, আমি বুঝতে পারছি
আপনার মনের মধ্যে কি চলছে? কাল রাখি, ব্যাস কালকেই ভাই বোনে সব রাগারাগি মিটে যাবে। আর একটা দিন অপেক্ষা করুন মহারাজ। তাহলে গোপাল, আয়োজনটা বেশ জমিয়েই হচ্ছে, কি বলো? হ্যাঁ মহারাজ। এই তো বেলের শরবত এসে গেছে। নাও নাও গোপাল, গলাটা এবার ভিজিয়ে নাও। আপনিও নিন মহারাজ। এই রে, বেলের শরবত খেলে তো আবার আমার পেটে সহ্য হয় না। এখন যদি আবার না নিই, সবাই আবার সেটা নিয়ে ঠাট্টা করবে। আহ, নিন মহারাজ নিন, পান করে দেখুন, খুবই সুস্বাদু। না 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 না, দাদার বেলের শরবত সহ্য হয় না। বেলের শরবত দাদাকে দেবেন না। আমার যে বেলের শরবত সহ্য হয় না, সেটা এই দাসী কি করে জানলো? এই কথা তো রানীও জানি না। কি যে হচ্ছে আমার সাথে, না কিছুই তো বুঝছি না। আজকে বোনটার কথা খুব মনে পড়ছে। নিজের বোন থাকতেও আমি রাখি পরতে পারলাম না। না, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। কোথায় যাচ্ছেন মহারাজ? আমি আমার ঘরে যাচ্ছি রানী। আমাকে এখন আর ডেকো না, বুঝলে? মহারাজ কোথায় গেলেন রানীমা? নিজের ঘরে। গোপাল, মহারাজ মনে মনে খুব খুব কষ্ট পাচ্ছেন। তুমি সব বলে দাও এবার মহারাজকে। হ্যাঁ মহারানী, চলুন আমার সাথে। আমি যাব না। তোমাকে তো যেতেই হবে। মহারাজ আসছে একটু। এ কি মহারানী, গোপাল, তোমরা এখানে? আমি তো বললাম তোমাদের আমাকে এখন ডেকো না। চলুন মহারাজ, খাবার হয়ে গিয়েছে, খেয়ে নেবেন। আমার খিদে নেই গোপাল, তোমরা চলে যাও। যাও এখন। কেন খিদে নেই কেন? না না, আপনাকে যেতেই হবে। আমাকে জোর করো না তো গোপাল, আমি খেতে পারবো না। আমার মন ভালো নেই। কি হয়েছে মহারাজ, আমাকে বলুন। তুমি পারবে আমার কষ্ট কমিয়ে দিতে? পারবে না, তাহলে বলে কি লাভ? বলেই দেখুন না মহারাজ, হয়তো কোনো উপায় বেরিয়েও যেতে পারে। মহারাজ, গোপালকে বলেই দেখুন না, ওর বুদ্ধি দিয়ে হয়তো ও ঠিক একটা উপায় বের করতে পারবে। শোনো তবে গোপাল, তোমাদের সকলের মতো আমারও একটা বোন আছে। কিন্তু আমার কি দুর্ভাগ্য দেখো, বোন থাকতেও রাখির দিনে আমাকে খালি হাতে ঘুরে বেড়াতে হচ্ছে। গোপাল, তুমি তো সব পারো, তুমি পারো না আমার বোনকে আমার কাছে ফিরিয়ে আনতে? হয়তো পারবো মহারাজ। পারবে? তুমি পারবে? আপনি চাইলে সেটাও হবে। কই, ভিতরে আসুন। কাকে ডাকছো গোপাল? গোপাল, কি তুমি দাসীকে কেন ডাকলে? কি বোন তুই? হ্যাঁ দাদা, আমি। আমার প্রথম থেকেই মনে হয়েছিল এই দাসী আমার বিষয়ে এত কিছু জানলো কি করে। তারপর সেদিন সেই লাবড়া। সব কিছু গোপালের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। মহারানী, তুমিও সব জানতে? হ্যাঁ মহারাজ, প্রথম থেকেই গোপাল আমাকে সব জানিয়েই করেছে। সত্যি গোপাল, তোমার কাছে যে কতভাবে আমি ঋণী হয়ে আছি, এর শোধ আমি হয়তো কোনো দিনও দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহারাজ, নিন নিজের দাদাকে পরিয়ে দিন। ব্যাস, সব হয়ে গেল। মহারাজের মানভঞ্জন হলো। এবার ভুরি ভোজটা সেরে ফেলা যাক। হ্যাঁ, চলো চলো চলো। খিচুড়ির সাথে লাবড়াটা যা হয়েছে না, দারুণ। কে করেছে বলুন তো? এ আমার বোনের হাতের রান্না ছাড়া কারুর হাতের রান্না হতেই পারে না। যাক,
এত দিনে আমার ব্রত পালন সম্পূর্ণ হলো। খান, আপনারা ভালো মতো খান। আহ, অনেক খেয়ে ফেলেছি, শান্তি। গোপাল, তুমি এত কি করে খেতে পারলে? ভাবছি আবার প্রথম থেকে শুরু করব। হ্যাঁ? বলি, আমি কি তোমাকে খেতে দিই না? চুরি করে কলা খাওয়ার কি আছে? কলা আমি চুরি করে খেয়েছি। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ আমার হয়েছে না তোমার? একই কথা শুনি আজ মন্থরার মুখে। আমার মাথা আছে সেটা তোমার মুখেই প্রথম শুনলাম। মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। তা মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি করে আর কি না করে তা কি পাগল বুঝে করে? এত যে বড় বড় কথা বলছো। কাল রাতে ওই এক নদী কলা একেবারে ছড়িয়ে ছড়িয়ে কে খেলো শুনি? তা খেয়েছো, বেশ করেছো, কিন্তু খোসাগুলো ফেলে দেবে তো? সকালে হোঁচট খেতে খেতে বেঁচে গেছি, আর হাড়গোড় ভাঙলে কে তোমাকে রান্না করে দিত বলে তো? আরে বাবা, আমি কলা খেয়ে খোসা ছড়িয়ে রাখবো? আমি কি পাগল? শুধু খাওনি, একেবারে পাক্কা চোরের মতো কলার খোসা ছড়িয়ে রেখেছো যাতে আমি পা পিছলে মরি। এবার এবার আমার কি হবে গো? আমার স্বামী আমাকে মেরে ফেলতে চাইছে গো। হায় আমার কপাল, আমি মরে গেলে পাগলটাকে কে দেখবে গো? এই ইলিশের পাতুরি রাঁধবে গো। চুপ চুপ চুপ। এই এই কেন চুপ করবো? আমার গলা নেই, শুনুক সবাই। আমার তাতে কি? চুপ করবে না তো? ঠিক আছে, আমি চললাম। হ্যাঁ, যাবার সময় শ্যামা পদ ঝাঁকে একবার মাথাটা দেখিয়ে যেও গো। এই পাগল ভালো করতে আর কোনো জুড়ি নেই। হ্যাঁ, এ কি গোপাল, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? না মহারাজ, মনটা ভালো নেই। আচ্ছা, আমাকে দেখে কি আপনার মনে হয় আমি চুরি করে বাড়ির কলা খেয়ে ফেলেছি? মহারাজ, গোপালের পক্ষে সবই সম্ভব। এবার কলা চুরি করে খেয়েছে, এরপর আপনাকে খাবে। এ তুমি কি বলছো মন্ত্রী? গোপাল আমাকে খাবে? তার মানে? এ কথা আমি বলিনি মহারাজ, বলেছে গোপাল স্বয়ং। বলেছে ও নাকি কলা চুরি করে খেয়েছে। এটা কি চুরি নয়? আর যে নিজের বাড়িতে চুরি করতে পারে সে আপনাকেও চুরি করে নিয়ে যেতে পারে। এটা কোনো কথা হলো? গোপাল নিজের বাড়ির কলা নিজে খেয়েছে, সেটাকে তুমি চুরি বলছো? আমি কিছুই বলিনি মহারাজ, যা বলার গোপালই বলেছে। আমি শুধু মনে করিয়ে দিলাম। ওহ, এবার কাজের কথা শোনো। গোপালের সেসব কথা শুনে কি লাভ? ও বরঞ্চ কলা খেয়েই আসুক। আবার ঝগড়া? মন দিয়ে আমার কথা না শুনলে আমি কিন্তু সভা একেবারে মুলতুবি করে দেব। গোপালকে আপনি আগে চুপ করতে বলুন। গোপাল তো চুপ করেই ছিল, তুমি তো কথা বাড়াচ্ছ। হ্যাঁ, যা বলছিলাম, নবাবকে খাজনা দেওয়ার সময় এসে গেছে। 5 ঘোড়া মোহর নিয়ে যেতে হবে নবাবের কাছে। তা আমি ভাবছি এই কাজে গোপালকেই পাঠাবো। কিন্তু মন্ত্রী কি আমায় যেতে দেবে? আমাকে একটু আগেই চোর বলেছে। খাজনার মোহর যদি আমি চুরি করে ফেলি? মহারাজ, আমি কিন্তু গোপালকে চোর বলিনি, ও নিজেই বলেছে। আর সত্যি বলতে কি, গোপাল খাজনা নিয়ে যাবে এটা আমি ঠিক মানতে পারছি না। কেন কেন কেন? তোমার আপত্তিটা কোথায়? প্রথমত, গোপাল নিজের মুখে স্বীকার করেছে যে ও চোর। দ্বিতীয়ত, ও চলে গেলে রাজসভা একেবারে নিস্তেজ হয়ে যাবে। আপনার মন গোপাল গোপাল বলে মাঝে মাঝেই কেঁদে উঠবে। খাজনা নিয়ে কে নবাবের কাছে যাবে? এটা রাজকার্যের মধ্যে পড়ে মহারাজ, সুতরাং আমি ছাড়া আর কে যাবে মহারাজ? এটা একেবারে ঠিক কথা বলেছ মন্ত্রী। হ্যাঁ, তুমি তাহলে খাজনা নিয়ে যাও। তার বলতে মহারাজ, এমন ভাবে নিয়ে যাব কেউ খুঁজেই পাবে না। এবারটা দাও মেরেছি না, একেবারে 3 পুরুষ পায়ের ওপর পা তুলে খাবো। আমরা কি কলা খাবো মন্ত্রী মশাই? আমি কি তোকে কলা খেতে বলেছি? এখন থেকে সোনা চিবিয়ে খাবি। এই নে, একটা ঘোড়া নিয়ে যা। কি আছে এর মধ্যে? কলা?
হ্যাঁ, একেবারে পাকা কলা, তবে খাওয়ার জন্য নয়, মাটির তলায় রেখে দেওয়ার জন্য। মোহর ভাঙাবি আর খাবি 10 পুরুষ ধরে। এর মধ্যে কি আছে দেখ। মা, সোনার মোহর, এটা কার? কার আবার? তোদের। আমি কখনো তোদের না দিয়ে নিজে নিয়েছি? সে কথা কি আমরা কখনো বলেছি? আপনার দয়ার শরীর, তা এটা কোত্থেকে চুরি করলেন? এই ব্যাটার ছেলে, আমাকে চোর বললি? খুব খারাপ হবে। সে পরে নেবেন, আগে বলুন এখন কি কাজ করতে হবে? আরে খালি কাজ আর কাজ, সেটা হবে? তোরা তো জানতে চাইলি না এই মোহর আমি পেলাম কোত্থেকে। না বললে জানবো কি করে? এগুলো নবাবের খাজনা, পৌঁছে দিতে হবে নবাবের বাড়িতে, কিন্তু পৌঁছাবে না, চুরি হয়ে যাবে। কে চুরি করবে? আপনি? আবার কি, আমি 5 ঘোড়ার মধ্যে 4 ঘোড়া বাড়ির পেছনে পুঁতে দেবো, আর একটা ঘোড়া তোরা নিয়ে যাবি। সামান্য কাজ, তার জন্য 1 ঘোড়া মোহর পাওয়া যায়? যা, এই 4 ঘোড়া মোহর আমার ঘরের পিছনে মাটির তলায় পুঁতে রাখ। না না মন্ত্রী মশাই, আপনার মন আছে। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি 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 এমন সর্বনাশ হয়ে গেছে যে তুমি আজ মন্ত্রীর পোশাকটাই পরে আসতে ভুলে গেছো? যা হয়েছে তারপর কিছু যে পড়ে এসেছি সেটাই যথেষ্ট মহারাজ। আগে বলো তো কি হয়েছে? খাজনার 5 ঘোড়া মোহর চুরি হয়ে গেছে। এই কি 5 ঘোড়া মোহরই চোরে নিয়ে গেল, আর তুমি কিছুই বুঝতে পারলে না? আমি সারা রাত জেগে পাহারা দিয়েছি, কিন্তু চোর ধরতে পারলাম না। মহারাজ, মন্ত্রীর কাছে যে মোহর আছে সেটা তো কারোর জানার কথা নয়। মন্ত্রী, মন্ত্রী, তুমি কি ফলাও করে এই কথাটা কাউকে বলেছো নাকি? আমি কি গোপালের মতো পাগল নাকি যে সবাইকে জানিয়ে দেব? মহারাজ, যতটুকু বুঝলাম তাতে মনে হয় মন্ত্রীর কাছের কোনো লোকেরই কাজ এটা। চমৎকার মহারাজ, আমার কাছের লোকটি এই কাজ করেছে। গোপাল সেটাই বলতে চাইছে তো? তার মানে বাঘা তেঁতুল আর বুনো ওল একই ব্যাপার? হ্যাঁ, একই ব্যাপার, দুটোই তো গাছের ফল। বাহ, তাহলে তো হয়েই গেল। এবার বলুন, আপনি কি হবেন, বাঘা তেঁতুল না বুনো ওল? আগে তুমি বলো, তারপর আমি। আমি বুনো ওল। তেঁতুলকে কিভাবে বাগে আনা যায় তা আমি জানি। তা আমাদের আবার ডাকলেন? আরে গোপাল বড্ড বাড়াবাড়ি শুরু করেছে রে। মহারাজকে বলে কিনা আমার কাছের লোকেরাই চুরি করেছে। আপনার কাছের লোক বলতে তো আমাদেরকেই বোঝাচ্ছে। বুঝেছিস তাহলে? তার মানে গোপালকে আবার একটু ফাঁসাতে হবে। তাই একটা কাজ করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? এমন কিছুই করতে হবে না, শুধু তোদের মোহরের ঘরটা গোপালের বাড়ির পিছনে পুঁতে রেখে আসতে হবে। আমাদেরটা কেন মন্ত্রী মশাই? আপনার বাড়ির পেছনেই তো 4টে ঘোড়া মোহর রাখা আছে, সেগুলি রেখে আসলেই তো হয়। হ্যাঁ, সেগুলো কি আমার নাকি? সবই তোদের। আমি শুধু আমার বাড়িতে রেখেছি, তোদের কাছে রাখলে যদি আজে বাজে খরচা হয়ে যায় তাই। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন ওই মোহরগুলো কিন্তু আমাদের। কি যে বলিস না, আমার কেন হতে যাবে? দেখে তোরা আর দেরি করিস না, গোপালের বাড়ির পিছনে একটা ঘোড়া মাটির তলায় পুঁতে রাখিস। আর একটা কথা, গোপালের বাড়ির সামনে কয়েকটা মোহর ছড়িয়ে ছিটিয়ে রাখিস, যাতে লোকের চোখে পড়ে, মহারাজকে গিয়ে দেখাতে পারে। এ কি রে, রাস্তায় মোহর পড়ে আছে যে? আরে এটা তো মহারাজের ছাপ মারা মোহর, রাজকোষ থেকে কেউ চুরি করেছে। এক্ষুনি মহারাজকে খবর দেওয়া উচিত। চল চল চল, রাজসভায় যাই, চল।
এই তোমরা কারা হঠাৎ করে রাজসভায় ঢুকে পড়েছো? আগে মহারাজ, আপনাকে একটা জিনিস দেখাবার ছিল। মন্ত্রী দেখো তো ওরা কি দেখাতে এসেছে। আরে এটা তো সেই মোহর যা চুরি হয়ে গেছে। এটা তোমরা কোথায় পেলে? রাস্তায় না কারো বাড়িতে? আগে কি বলবো, রাস্তায়। তবে গোপালের বাড়ির সামনে আরো আছে, দেখবেন। নিশ্চয়ই দেখবো। কার বাড়ির সামনে পড়েছিল বললে? আগে গোপালের বাড়ির সামনে রাস্তায় বেশ কয়েকটা পড়েছিল। আচ্ছা, এবার বুঝলাম চুরি কে করেছে। রাস্তায় মোহর পড়ে আছে দেখে তুমি বুঝে গেলে চোর কে? আগে হ্যাঁ মহারাজ, আপনি গোপালের বাড়িতে তল্লাশি নিন। আমার স্ত্রীর বিশ্বাস গোপালই এই চুরি করেছে। মন্ত্রী তুমি কার সম্পর্কে এই অভিযোগ করছো সেটা জেনেই করছো তো? বিলকুল মহারাজ, গোপালের বাড়ির সামনে থেকে মোহর পাওয়ার পরেও যদি আপনার সন্দেহ থেকে থাকে তো বলবো গোপালের উপর আপনার অন্ধ ভালোবাসা আছে। মহারাজ, রাজার কর্তব্যই আপনার করা উচিত। মন্ত্রীর যদি ইচ্ছে হয় আমার বাড়িতে তল্লাশি নিতে পারে। এই অনুমতি দেওয়া আমার পক্ষে খুবই দুঃখজনক, কিন্তু আমি যে রাজা, রাজার কর্তব্য তো আমাকে করতেই হবে। চলো চলো আমরা গোপালের বাড়িতেই তল্লাশি নিই। আসলে বাধ্য হয়েই গোপালের বাড়িতে একটা তল্লাশি নিতে হচ্ছে। তুমি কিছু মনে করো না বৌমা, আসলে আমি তো রাজা, আমাকে সবার কথাই শুনে চলতে হয়। কিন্তু আমার স্বামী কি করেছে সেটা তো জানতে পারি। অত্যন্ত গর্হিত কাজ চুরি। যে সে চুরি নয়, খোদ নবাবের খাজনা 5 ঘড়া মোহর তার কয়েকটা বাড়ির সামনে পড়েও ছিল। লোকে দেখতে পেয়ে রাজসভায় নিয়ে গিয়ে দেখায়। সুতরাং তল্লাশি আমাদের নিতেই হবে। আমার স্বামীর কোনো দোষ নেই। মহারাজ, মহারাজ তল্লাশি নিতেই পারেন। পেয়েছি মহারাজ, রান্নাঘরের উনুনের পাশে মোহরের ঘড়া পেয়েছি। বাকি ঘোড়াগুলি খুঁজে দেখ, নিশ্চয়ই এখানেই আছে। আর মোহরগুলো আমাকে দেখা। চোরাই মোহর আমি ঠিক চিনতে পারবো। এই নিন মোহর। দেখি দেখি দেখি। আরে এগুলোই তো সেই মোহর। মহারাজ, এবার বুঝতে পারছেন চোরকে? আমি না বুঝে কিছু বলি না মহারাজ। এবার আপনি কি করবেন তা ঠিক করুন। গোপাল, বাকি মোহরের ঘোড়া কোথায়? এটা একটা চক্রান্ত মহারাজ। আমি যদি মোহর চুরি করতাম তবে তা নিজের বাড়িতে রেখে দিতাম। মহারাজ, চোর হাতে নাতে ধরা পড়েছে। এবার নিশ্চয়ই আপনি বিশ্বাস করছেন যে গোপাল ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। এটা তুই কি করলে বলো তো গোপাল? আমার এত দিনের বিশ্বাস তুমি ভেঙে দিলে। আমি ভাবতেই পারিনি যে তুমি এই কাজ করতে পারো। মহারাজ, মহারাজ যদি অনুমতি দেন তো বলি এমন কি হতে পারে না এই মোহর কেউ আমাদের বাড়িতে লুকিয়ে রেখেছে আমার স্বামীকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। বাহ, চমৎকার! চোর চুরি করে সেই চুরির মাল রেখে গেল আরেকজনের বাড়িতে। এমন চোর আমি জীবনে দেখিনি। মহারাজ, আমার বাড়ি থেকে যখন মোহর পাওয়া গেছে তখন আমায় কি শাস্তি দেবেন বলুন? আমি মাথা পেতে নেব মহারাজ। মহারাজ, গোপাল নিজেই স্বীকার করে নিয়েছে যে ওই চোর। সুতরাং এবার ওকে শাস্তিটা দিয়ে দিন। গোপাল, সামনের 2 দিনের মধ্যেই 5 ঘোড়া মোহর তোমায় জরিমানা হিসেবে দিতে হবে, আর সেই মোহর যাবে নবাবের কাছে। এটাই কিন্তু তোমার শাস্তি। গিন্নি, সকালেই আমাকে কলাচোর বলেছ, দেখলে তো কি করে তা ফলে গেল। বালাই ষাট, তুমি চুরি করেছো তার যাই হোক আমি বিশ্বাস করি না। তবে মহারাজ এটা ঠিক করলেন না, বিনা দোষে তোমাকে শাস্তি দিলেন। বিনা দোষে আমাকে শাস্তি দেওয়া এত সহজ নয়।
আমার নাতি নাতনিরা আছে না? গোপালকে একেবারে হাতে নাতে ধরে মহারাজের কাছে প্রমাণ করে দিয়েছি যে চোর কে। দিয়েছি নাক ঘষে। গোপালকে দুদিনের মধ্যে 5 ঘোড়া মোহর দিতে হবে, মহারাজের হুকুম। সেই মোহর নিয়ে তোরা যাবি নবাবের কাছে, বুঝলি? নবাব হয়তো তোদের একটা কাজও দিয়ে দিতে পারেন। কি ভালো কাজ! চুরি চামারের কাজ না দিয়ে এরকম একটা কাজও তো দিতে পারেন নাকি? হ্যাঁ, আরে সব রকম কাজই করতে হয় রে, দেখিস না আমাকে? তার দেখবো না? একই সঙ্গে মন্ত্রী আর চোর আমরা নিজের চোখে দেখলাম। কি ভালো তো লাগে আপনাকে দেখে। আর বড় বড় কথা না বলে এবার কাজে মন দে। মনে রাখিস, গোপাল মোহর দিলেই তোরা চলে যাবি নবাবের কাছে, বুঝলি? আগে হ্যাঁ মন্ত্রী মশাই, নবাবের কাছে যেতে আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, এটা কিন্তু মহারাজ ঠিক করলেন না, তোমাকে চোর বানিয়ে দিলেন। খুব খুব রাগ হচ্ছে আমার। শোন, এখন রাগ করার সময় নয়। মহারাজের কোনো দোষ নেই। ওই মন্ত্রীর কারসাজিতেই মহারাজের কাছে আমি আর চোর হয়েছি। কিন্তু আমি জানি মোহর চুরি করেছে মন্ত্রী নিজে। এখন বাঁচার একটাই পথ, নকল মোহর তৈরি করা। সেটা করে কি হবে? আমাদের কাছে কি সোনা আছে? ওরে বোকা, সোনাই মাটি, মাটি সোনা। মাটির ভিতর থেকেই তো সোনা বার হয় রে। তুই একটা কাজ কর, আসল মোহরের একটা ছাঁচ তৈরি কর, তারপর মাটি দিয়ে সেই ছাঁচ থেকে মোহরের নকল বানা। আমি সেগুলো আগুনে পুড়িয়ে অবিকল নকল সোনার মোহর বানিয়ে নেব। তাই? বাহ বাহ বাহ, খুব মজা হবে। এই তো চমৎকার হচ্ছে। এবার এগুলিকে পোড়াতে হবে, দেখবি একেবারে সোনার রঙের মোহর হয়ে যাবে। তারপর ঘড়ার মধ্যে পুড়ে ওপরে আসল মোহর দিয়ে ভর্তি করতে হবে। তারপর দেখবি খেলা কাকে বলে। মহারাজ, এই নিন আপনার মোহর। গোপাল কখনো মিথ্যে কথা বলে না। দেখি দেখি মোহরগুলো দেখি। আরে এ তো সত্যি মোহর। গোপাল পেল থেকে? নিশ্চয়ই কারোর কাছ থেকে ধার করেছে। এই যাই হোক, সদ্য দিতে হবে। কি মন্ত্রী, দেখে নিয়েছো? কালই কাউকে দিয়ে এই মোহর নবাবের কাছে কিন্তু পৌঁছে দিতে হবে। তা কে যাবে? সেসব নিয়ে চিন্তা করবেন না মহারাজ, আমার লোক আছে, তারাই নবাবের কাছে নিয়ে যাবে। ঠিক আছে মন্ত্রী, এবার যেন কেউ চুরি করতে না পারে। তার মানে বটার ঘটাকে দিয়ে মন্ত্রী নবাবের কাছে মোহর পাঠাবে। কিন্তু আমি যে বুনো ওল, তা বোধহয় মন্ত্রী ভুলে গেছে। পিছনে কিন্তু বটার ঘটা আসছে। আমি ওদের ভক্তি দেব, যা বলবো তা আরেকবার করে জিজ্ঞেস করবি, ঠিক আছে? একদম ঠিক আছে। তুমি একটু চেয়ে চেয়ে বলো, যাতে ওরা শুনতে পায়। বুঝলি, মন্ত্রী নাকি বটা ঘটাকে দিয়ে নবাবের কাছে মোহর পাঠাচ্ছে। এবার ওরাও বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ বুঝবে, হ্যাঁ, আমাকে ফাঁসানোর ফল। শুনছিস গোপাল আমাদের কথা বলছে, শুনলি? হ্যাঁ শুনলাম তো। আমরা আবার কি ফাঁসবো? যাবো তো নবাবের কাছে, তাও আবার ওই খাজনার মোহর নিয়ে। আমাদের আবার কি হবে? নবাব যখন দেখবে এগুলি মাটির মোহর, তখন কি হবে ভাবতে পারছিস? কি আর হবে, নবাব বেটা দুজনকেই শুলে চড়াবে, নইলে ফাঁসি কাটে লটকে দেবে। বলে কি রে, মাটির মোহর? মন্ত্রী মশাই তাহলে আসলগুলো গেড়িয়ে দিয়েছে রে। কি শয়তান, কি শয়তান! আমাদের মোহরগুলো তো গেলই, এবার প্রাণটাই চলে যাবে। তাহলে কি হবে দাদু? বটা ঘটার প্রাণ চলে যাবে? মহারাজকে গিয়ে বললে হতো না? মহারাজ তো এখন আমার কথা সেভাবে আর শোনে না, বটা ঘটাকেই বলতে হবে। আর দেরি করিস না ঘটা, চল চল মহারাজকে সব কথা বলে দিই, চল। মহারাজ, যদি দোষ না দেন তা একটা কথা বলতে পারি। একটা কেন,
হাজারটা কথা বলো না, কে আপত্তি করেছে? আপনার মন্ত্রীটা না খুব পাজি, একেবারে শয়তান। মহারাজ, ওদের কথায় কান দেবেন না, ওরা চোর, একেবারে নামজাদা চোর। মহারাজ, এই মন্ত্রী আমাদের চোর বানিয়েছে। হ্যাঁ, কি করেছে জানেন? খাজনার মোহর চুরি করে গোপালের বাড়িতে লুকিয়ে রাখতে বলেছিল, আমরা তাই করেছি। গোপালের দেওয়া সোনার মোহর সরিয়ে তার মধ্যে মাটির মোহর ভরে এখন আমাদের পাঠাচ্ছে নবাবের কাছে। নবাব নির্ঘাত আমাদের শুলে দেবেন, আর ও সব মোহর নিজের কাছে রেখে দেবে। বুঝুন কত বড় শয়তান। বাজে কথা, বাজে কথা, ডাহা মিথ্যে কথা। মহারাজ, মন্ত্রীর বাড়িতে তল্লাশি নিলেই সত্য প্রকাশিত হবে। চলো আমরা মন্ত্রীর বাড়িতে গিয়ে তল্লাশি নিই, দেখি ও কত বড় চোর। না না, তল্লাশি নেবেন না, আমি আমি সব স্বীকার করছি। আসলে লোভে পড়ে আমি এ কাজ করেছি, আমাকে আমাকে ক্ষমা করুন, আমি সব মোহর ফিরিয়ে দেব। আমার উপর চুরির অভিযোগ এনে শায়েস্তা করার ইচ্ছে তাহলে আপনার বরবাদ হয়ে গেল, তাই তো? শুনুন মন্ত্রী মশাই, আপনি বাঘা তেঁতুল হলে কি হবে, আমিও কিন্তু বুনো ওল। মা, বলি এত কলা তুমি কোথা থেকে আনলে? কেন? মহারাজের দেওয়া মোহর দিয়ে বাজার থেকে কিনে আনলাম, রাতে খেতে হবে না। কালাই সার, এই কোন কুক্ষণে যে তোমায় কলা চোর বলেছিলাম কে জানে, নিশ্চয়ই জিভে ভূত ভর করেছিল। তাহলে রাতে কলা একেবারে মানুষের মতো ছুলে খেলো কে? ছি 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 ছি, এই তোমাকে আমি কলা চোর বলেছিলাম? আসলে খেয়ে গেছে একটা বুড়ো ভাম বেড়াল। আমি নিজে চোখে দেখে নিশ্চিন্ত হলাম। মনের কথা কই শুনলো না কেউ সই, আমি মনের কথা কই শুনলো না কেউ সই। এই এই বলি বলি, এত হেঁড়ে গলায় চেঁচালে কে তোমার মনের কথা শুনবে গো? সকাল সকাল এই গান শুনে ভাবছিলাম বাড়িতে নতুন কোনো কাক এলো নাকি। সে তুমি যাই বলো গিন্নি, গানটা আমি খারাপ গাই না। শোনো, আমি মনের কথা কই শুনলো না কেউ সই, আমি মনের কথা কই শুনলো না কেউ সই। কেমন গাইলাম বলো তো? এই রে, বাড়ির সব কাক পালিয়ে গেল। হ্যাঁ, এবার ময়লা কে পরিষ্কার করবে? কতবার বলেছি গান গেও না, গেও না, তা শুনলে আমার কথা? পাখি বলে কি তাদের কোনো কান নেই? কানের দম নেই? এবার এবার কান ফাটা কাকগুলো কি করবে? যে বাড়িতে মনের কথা কইবার কেউ নেই সেখানে এক মুহূর্ত নয়, আমি চললাম বাজারে। এই গান ছেড়ে কামের লোক হয়েছো, বলি বাজার থেকে পারলে কয়েকটা কাক কিনে এনো। এই বাড়িতে আর পাখি আসবে না বলে মনে হয়। আমি মনের কথা কই শুনলো না কেউ সই, আমি মনের কথা কই শুনলো না কেউ সই। এই গোপাল, বাড়িতে ওস্তাদ দেখে গান শেখা হচ্ছে বুঝি? তা জোরে গাইছো না কেন? বিনা অপরাধে কেন আমার কানটা কেটে নেবেন মহারাজ? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? তবে কেন আমাকে শুধু মুধু শাস্তি দেবেন? গোপাল, মন্ত্রী যাই কিছু বলুক না কেন, তুমি গাও তো, আমি তোমাকে আদেশ দিলাম। আমি মনের কথা কই শুনলো না কেউ সই, আমি মনের কথা কই। আরে গোপাল, তুই তো কামাল করে দিলে। কি সুর, কি কথা! আমি মনের কথা কই শুনলো না কেউ সই। আচ্ছা গোপাল, মনের কথা কিভাবে জানা যায়? না মহারাজ, মনের কথা জানার কোনো উপায় নেই। আর মনের কথা জেনে কি লাভ মহারাজ? কার মনে কি আছে তা তার মনের মধ্যেই থাকুক না কেন, জানতে পারলে কিন্তু আর রাজ্যটা চালানো যাবে না মহারাজ। এই কথাটা দয়া করে মনে রাখবেন। না না গোপাল, রাজা হয়ে প্রজাদের মনের কথা জানতে চাওয়ার মধ্যে কোনো অপরাধ নেই। আমাকে বাধা দিও না গোপাল, তুমি আমার মনের মধ্যে এই ইচ্ছেটাকে না আরো প্রবল করে দিয়েছো। মনের কথা আর কেউ শুনুক বা না শুনুক, আমি শুনতে চাই। মহারাজ, রাজ্যটা বিরাট বড়, সবার মনের কথা জানার কোনো উপায় নেই। আপনি বরং আপনার এই সভায় কার মনের মধ্যে কি আছে তা জানার চেষ্টা করুন। কিন্তু সবাই কি সেই কথা বলবে? বিশেষ করে
আমার সামনে এমন কোনো ওষুধ নেই বিজ্ঞানী, মানে যা সেবন করলে সবাই মনের কথা বলবে। মহারাজ, এই বিষয়ে আমি কিছু গবেষণা করেছি। কিছু ভেষজ গাছের শিকড় আছে যা খেলে মস্তিষ্কের মধ্যে থেকে কথা বেরিয়ে আসে। তবে তা কতটা সত্যি আর কতটা মিথ্যে তা বলতে পারবো না মহারাজ। তবে আপনি যদি আদেশ দেন কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি। বিজ্ঞানী বিজ্ঞান নিয়ে থাকুক না, ওষুধের ব্যাপারে ওকে জড়ানো কি ঠিক হবে মহারাজ? এতে তো বিজ্ঞানের ক্ষতি হবে। আমি বলি, সবাই যখন রাজবৈদ্য আছেনি তখন তাকেই ওষুধ বানানোর দায়িত্ব দেওয়া হোক মহারাজ। ওষুধ যে বিজ্ঞানের মধ্যে পড়ে না তা এইমাত্র মন্ত্রীমশাই আমাদের জানালেন। তা মন্ত্রীমশাইয়ের এই ভুল আমি ভাঙাতে চাই না। উলুবনে মুক্ত ছড়িয়ে কি লাভ বলুন? তবে একটা কথা বলি মহারাজ, দুজনকে এই ওষুধ তৈরির দায়িত্ব দেওয়া হোক। একজনের ওষুধে কাজ না হলে আরেকজনেরটাতে নিশ্চয়ই হবে। তাই হোক, তাই হোক। আগামী পরশু আমার সামনেই পরীক্ষা হবে। আজ তাহলে সভা এখানেই মুলতুবি করা হলো। ভালো করে শোনতরা, মহারাজ বিজ্ঞানী আর রাজবৈদ্যকে এমন ওষুধ বানাতে বলেছেন যা খেলে মানুষ তার মনের কথা বলে ফেলবে। যা বাবা, সবাই তার মনের কথা বলে দেবে। মন্ত্রী রাজবৈদ্যকে এমন কিছু জাল মেশাতে বলবে যা খেলে কেউ সত্য তো বলবেই না, উল্টে এমন মিথ্যে বলা শুরু করবে যে মহারাজ বুঝতেই পারবে না কে সত্যি মনের কথা বলছে আর কে বানিয়ে বানিয়ে বলছে। আমাদের কি করতে হবে সেটা আগে বলে দাও না, আমরা কি কোনো কাজে ভয় পাই নাকি? আরে তোরাই তো আমার বাহিনী রে। শোন, আজ মনে হচ্ছে মন্ত্রী রাজবৈদ্যর বাড়ি যাবে। তোরাও যাবি, লুকিয়ে ঘাপটি মেরে থাকবি বৈদ্যর বাড়ির পিছনে। শুনবি ওরা কি আলোচনা করছে, শুনে আমাকে এসে বলবি। তারপর একটা বুদ্ধি বার করতে হবে। বৈদ্য, অনেক কায়দা করে ওই ওষুধ বানানোর কাজে তোমাকে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু এমন কিছু বানাও যাতে সত্য কথাটা কিছুতেই মহারাজ জানতে না পারে। পারলে তুমিও গেলে আমিও গেলাম, এই কথাটা মনে রেখো। তা তো বুঝলাম মন্ত্রী মশাই, কিন্তু কাজটা যে বড় কঠিন কাজ। শুনুন, এমন কোনো ওষুধ নেই যা দিয়ে সত্যি কথা বলানো যায়, তবে মিথ্যে কথা বলা আমাদের জন্মগত। মিথ্যে বলাটা আমাদের জন্মগত। অনেক দিন বাদে একটা সত্য কথা শুনলাম। আমি বাবা জীবনে একটাও সত্যি কথা বলিনি, মানে আমার ঠিক আসে না। দেখুন মন্ত্রী মশাই, আমি এমন একটা গাছের কথা জানি যার নাম স্বপ্নগন্ধা। সে গাছের শিকড় দিয়ে ওষুধ বানালে সবাই একটা স্বপ্ন রাজ্যে চলে যাবে, আর তখন কোনটা মিথ্যে আর কোনটা সত্যি তা কেউ বুঝতে পারবে না। কিন্তু গোপালকে দিয়ে তো মিথ্যে কথা বলাতে হবে। মিথ্যে বলানো সহজ, হ্যাঁ আমি সেটাই করব। স্বপ্নগন্ধার সঙ্গে যদি একটু ওই ধুতুরো ফুলের গুঁড়ো মিশিয়ে দিই, তবে গোপালও ডাহা ডাহা মিথ্যে বলবে। গোপাল কি জিনিস তা মহারাজ এবার হাড়ে হাড়ে বুঝবে। রে, সব শুনলি তো? চল চল, এবার পালাই। আরে দাদুকে তো সব বলতে হবে। রাজবৈদ্য যা বানাবে তাতে কেউ সত্যি কথা বলবে না, সবাই নাকি স্বপ্নের ঘোরে মনের কথা বলবে, আর মহারাজ সেই কথাটাই বিশ্বাস করবে। এ বড় বিপদে ফেললে গোপাল, এই ওষুধ কেমন করে বানাবো? আরে আপনিই তো বললেন এই বিষয়ে নাকি আপনি গবেষণা করছেন। হ্যাঁ করেছি ঠিকই, কিন্তু এর ফল যে ভালো হবে তার কোনো মানে নেই কিন্তু। তাহলে উপায় বিজ্ঞানী মশাই? আচ্ছা, এমন কি হতে পারে না যারা ওষুধ খেলো তারা অন্য একটা রাজ্যে চলে গেল, বানিয়ে বানিয়ে কথা বলতে শুরু করলো? তা সত্য না মিথ্যে তা বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ আছে, একটা গাছ আছে, ওই স্বপ্নগন্ধা গাছের শিকড় বেটে খাইয়ে দিলে মনের সব কথা বলে দেবে। হ্যাঁ, তাহলে সেই ওষুধই তৈরি করুন। মহারাজ তো সত্য মিথ্যে জানতে চাননি, তিনি শুধু মনের কথা জানতে চেয়েছেন, সেটাই বলা হবে। তবে বিজ্ঞানী, আপনি তো জানেনই আমার সাদা মনে কোনো কাদা নেই।
তবে আমার মনে কি আছে তা আমি নিজেই জানি না। জেনে লাভ নেই, আমি তোমাকে বরঞ্চ একটা টোটকা বলি। সেদিন মুখে একটু তেঁতুল আর লেবুর টুকরো রেখো, কাজে লাগবে। তা বেশ, তবে আমার একটা সন্দেহ হচ্ছে, বলি? হ্যাঁ, আমাকে বলবে না তো কাকে বলবে? আজ রাতে মন্ত্রী আপনার বাড়িতে ওষুধ চুরি করতে লোক পাঠাবে, তাই বলি কি এমন দাওয়াই তৈরি করে রাখুন যেটা খেলে কিছুই হবে না। মন্ত্রী ভাববে বিজ্ঞানী ওষুধ তৈরি করতে পারেনি, তারপর শুরু হবে খেলা। বলুন মন্ত্রী মশাই, এবার কি হুকুম দেবেন? কেন, গোপাল কি তোদের কোনো কাজ দিয়েছে নাকি যে এভাবে কথা বলছিস, যে আমার কাজটা একদম পাত্তা দিচ্ছিস না? ছিছি, গোপালের কাজ করব আমরা? নেমক খেয়েছে আপনার, কিন্তু তেমন লাভ কিছু হচ্ছে না। বাজারের যা হাল, আমাদের সংসার চলবে কি করে হুজুর? সেটা কি আর আমার মাথায় নেই রে, সব আছে। এমন একটা ছক কষে রেখেছি না, গোপাল এবার কাজ হবেই। ওহ, মনের কথা বলবে, দেখাচ্ছি মজা। গোপাল কাত হবে? এ তো ভালো কথা, এত ভালো কথা অনেক দিন শুনিনি। তা শোন, বিজ্ঞানী একটা ওষুধ বানিয়েছে, ওই ওষুধটা চুরি করে নিয়ে আসতে হবে। কি আছে সেই ওষুধে? কি আর থাকবে, আছে আয়ু বাড়ানোর গুণ। প্রথমেই তোকে খাবো, তোর আয়ু বেড়ে যাবে, আরো চুরি চামারি করতে পারবি, অনেক মোহর রোজগার হবে। আগে আপনি খাবেন, বেঁচে আছেন কিনা দেখে তারপর আমরা খাবো। বেশ বেশ, তাই হবে, আগে আমিই খাবো। এবার হলো তো? বিজ্ঞানীটা একেবারে বোকা, হাতের কাছেই রেখে দিয়েছে এমন একটা ওষুধ। আবার নাক ডাকিয়ে ঘুম হচ্ছে। এই হাত বাড়ালাম, টুক করে তুলে নিলাম ওষুধ। বেটা ঘুমা, কাল উঠে দেখবি সব হাওয়া। না, ওষুধটা আমি আগে খাবো। বেটা মন্ত্রীকে বিশ্বাস নেই, আমাদের না দিয়ে হয়তো নিজেই পুরোটা খেয়ে নেবে। শেষে এলি, হ্যাঁ? বাপরে বাপ, কি ভয়টাই না পাইয়ে দিয়েছিলি। তা বিজ্ঞানীর ওষুধটা এনেছিস তো? তার জানবো না, কিন্তু মন্ত্রী মশাই, এই ওষুধের এক নিদান কিন্তু আমি আগে খাবো, নইলে বলা যায় না আপনি হয়তো পুরোটাই একা মেটে দেবেন। আরে না না, আমি কি সেরকম রে? তাহলে তো তোদের দিয়ে আনাতামই না। নে খা, নিদানের থেকে এক ফোঁটাও বেশি খাবি না। আমি একা খাবো? যদি মরে যাই আপনিও এক নিদান খান, মরলে দুজনেই মরবো। ঠিক আছে, তুইও খা, আমিও খাচ্ছি। আমি কি মরে গেছি মন্ত্রী মশাই? আপনি তো জুলজুল করে আমার দিকে তাকিয়ে আছেন। তুইও তো আমার দিকেই তাকিয়ে দেখছিস, মরে গেছি কিনা। আচ্ছা, এবার তোর মনের কথা বলতো। মনের কথা কাকে বলে মন্ত্রী মশাই? সেটা বুঝিয়ে বলা খুব মুশকিলের ব্যাপার। আচ্ছা, তোর বাবার নাম কি, কোথায় থাকতিস, কি করে চুরি বিদ্যা শিখলি, ইত্যাদি ইত্যাদি। আমার বাবার নাম বটেশ্বর, থাকতাম অভয়নগর। চুরি বিদ্যা শিখেছি বাবার কাছ থেকেই। হ্যাঁ বটা, ওই ওষুধ খেয়ে কি তোর কিছু হচ্ছে? না তো, এত তাড়াতাড়ি কি করে বুঝবো আয়ু বাড়লো না কমলো? তা বুঝতেই তো 50 বছর কেটে যাবে। আপনি কি কিছু বুঝতে পারছেন? মানে আপনার আয়ু কি এতে বাড়লো? বুঝেছি, এই ওষুধে কোনো কাজ হবে না, তার জন্যই বিজ্ঞানী হার স্বীকার করে নিল। বাহ বাহ, তবে তো এই ওষুধটাই খেতে হবে। বেশ সুস্থ মাথায় মহারাজের কথায় উত্তর দিতে পারবো। ভাগ্যিস বটা এই ওষুধ নিয়ে এলো, রাজবৈদ্য কি না কি মেশাবে, আমি খাবো না। তুমি যা ভাবো তা কি করে সত্য হয় বলো তো? তুমি কি জাদু জানো নাকি? জাদু? আচ্ছা, আপনিও এসবে বিশ্বাস করেন? আসলে বুদ্ধিতে মাঝে মাঝে শান দিতে হয়, আমি সেটাই দিই। বুদ্ধির চাইতে বড় জাদু আর কিছু হতে পারে না বিজ্ঞানী মশাই। এটা যদি সবাই বুঝতো। আমি আপনি বুঝলে একদিন সবাই বুঝবে বিজ্ঞানী মশাই। যাই হোক, তাহলে জাল ওষুধ চুরি হয়ে গেল। এই ওষুধ মন্ত্রী বটা ঘটার উপর প্রয়োগ করবে, দেখবে যে কোনো কাজ হচ্ছে না, ভাববে আপনি ওষুধ তৈরি করতে পারেননি। কিন্তু আমি তো তেমন বোকা নই মন্ত্রী মশাই। আসল ওষুধ ওর বাড়িতে আমি আবার রেখে আসবো,
নকলটা সরিয়ে আনবো। নকল মনে করে মন্ত্রীর দলবল ওই ওষুধই খাবে। তারপর কি হবে ভাবতেই আমার হাসি পেয়ে যাচ্ছে। সে তো বুঝলাম, কিন্তু রাজবৈদ্য কি ওষুধ বানালো তা জানতে পারলাম না। আমি গুলটে আর ন্যাপলাকে পাঠিয়েছিলাম, ওরা শুনে এসেছে সেই স্বপ্নগন্ধা গাছের শিকড় থেকেই এই ওষুধ বানিয়েছে রাজবৈদ্য। সেই ওষুধ যেভাবেই হোক এখানে নিয়ে আসতে হবে। ওই স্বপ্নগন্ধার সঙ্গে ও নিশ্চয়ই ধূত্র ফুলের গুঁড়ো মিশিয়েছে। তার ফল হবে মারাত্মক, যে খাবে সে পাগল হয়ে যাবে। ওই ওষুধ তুমি আনার চেষ্টা করো গোপাল, নইলে সর্বনাশ। রাজবৈদ্যর দৌড় কত দূর তা আমি জানি। দেখছি কি করা যায়, আপনি চিন্তা করবেন না। কি খবর গোপাল? ওষুধের কদ্দূর কি হলো? গোপাল এ ব্যাপারে কি জানে মহারাজ? ও না বিজ্ঞানী না বৈদ্য, ওর কাজ কি ওষুধের খোঁজ নেওয়ার? হ্যাঁ মন্ত্রী মশাই, এই কথাটা আপনি ঠিকই বলেছেন। আমি এই ব্যাপারে আর কোনো কথা বলবো না। তবে কাল রাতে বিজ্ঞানীর বাড়ি থেকে ওষুধ কি করে চুরি হলো সেটা তো জানতে হবে। তা জানার জন্য তো আমি আছি। খবরটা আমি শুনেছি, চোর খুঁজে বার করার দায়িত্ব তো আমার। তুমি মাঝখান থেকে কেন নাক গলাচ্ছ? আচ্ছা তুমি কি করে জানলে যে চুরি হয়েছে? বিজ্ঞানী তো আমাকে ছাড়া কাউকে বলেনি। আশ্চর্য ক্ষমতা তোমার মন্ত্রী। হ্যাঁ, চুরি হলো বিজ্ঞানীর বাড়ি, বিজ্ঞানী আবার গোপাল ছাড়া কাউকে সে কথা বলেনি, অথচ তুমি জেনে বসে আছো। ব্যাপারটা যেন কেমন কেমন লাগছে না? বিজ্ঞানী, আমাকে খুলে বলো তো কি হয়েছে? মহারাজ, আপনি মনের কথা জানার জন্য যে ওষুধ বানাতে বলেছিলেন তা কাল রাত্রে কেউ চুরি করে নিয়ে গেছে। বড় যত্ন করে ওষুধ বানিয়েছিলাম মহারাজ। তুমি আবার বানাও, এখনো তো একটা দিন আছে। আর এই ওষুধ বানানো যাবে না, আমার কাছে সেই ওষুধের গাছপালা নেই। মহারাজ, বিজ্ঞানী ওষুধের কি বোঝে বলুন তো? আমার ওষুধ কিন্তু তৈরি মহারাজ। কাল পরীক্ষা করে দেখলেই বোঝা যাবে বিজ্ঞানী বানাতে পারেনি, তাই ওই চুরির গল্প ফেটেছে। তবুও চুরির অভিযোগ যখন এসেছে তখন একটা তদন্ত তো হওয়া উচিত। তদন্তের কোনো প্রয়োজন নেই মহারাজ, কালকেই প্রমাণ হয়ে যাবে যে কে চোর আর কে নয়। গোপাল, এই নাও তোমার আসল ওষুধ। শোন গুলটে ন্যাপলা, তোদের আরেকটা কাজ করতে হবে। বিজ্ঞানীর দেওয়া এই ওষুধ মন্ত্রীর বাড়িতে রেখে চুরি যাওয়া ওষুধের ডিব্বাটা নিয়ে আসতে হবে। দাদু, একটা কথা বলতে ভুলে গেছিলাম। আজ সকালে রাজবৈদ্যকে দেখলাম একটা হাঁড়ি নিয়ে মন্ত্রীর বাড়িতে যাচ্ছে। এটাই সেই ওষুধ যা খেলে মানুষ পাগল হয়ে যাবে। আমি নিশ্চিত মন্ত্রী জাল কিছু মেশাতে বলেছিল, যা গুলটে ন্যাপলারা নিজের কানে শুনে এসেছে। এই ওষুধের সঙ্গে একটাই অনুপান যায়, তা ধূত্র ফুলের বিচি, এবং সেটা বিষ। এই পাচন খাইয়ে মানুষকে পাগল করে দেওয়া যায়। গুলটে আর ন্যাপলাকে বলো ওই ওষুধের ডিব্বাটা কেউ যেন নিয়ে আসে। হ্যাঁ, শুনলি তো কি করতে হবে? এক, রাজবৈদ্যর দেওয়া ওষুধের ডিব্বা নিয়ে আসতে হবে, আর দুই, বিজ্ঞানীর নকল হাঁড়িটা পাল্টে এই হাঁড়িটা রেখে আসতে হবে। বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। দাদু, এই নাও তোমার নকল ওষুধ। চমৎকার কাজের ছেলে, সত্যি গোপাল, তোমার বাহিনীর কোনো তুলনাই নেই। তাহলে আর কি, এবার চলো রাজবাড়িতে যাই, মহারাজকে মনের কথাটা শুনিয়ে আসি। আজ তাহলে মনের কথা বলার দিন। বাহ 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 বাহ, সবাই উপস্থিত দেখে বেশ ভালো লাগছে। আচ্ছা, বিজ্ঞানীর ওষুধ চুরি হয়ে গেছে, সুতরাং তার কাছে কোনো ওষুধও নেই। রাজবৈদ্য, দেখাও কি ওষুধ এনেছো। রাজবৈদ্য যে ওষুধ বানিয়েছে তা আমার কাছে আছে। আমি এক এক করে সবাইকে দিচ্ছি। সবাই 1 অনুপান পান করবে, কিন্তু আমি পান করব 5 অনুপান। কেননা আমি এই রাজ্যের মন্ত্রী, আমার মনের কথা মহারাজের সবার আগে জানা উচিত। এই সেই পাত্র যাতে রাজবৈদ্যর অভূতপূর্ব আবিষ্কার আছে। কিন্তু কিন্তু এই পাত্র। নিজের কথা এখন বলার সময় নেই বৈদ্য। তোমার এই মহান আবিষ্কার একদিন মানুষ ইতিহাসে লিখে রাখবে। এখন আর কথা বলার সময় নেই, কাজ শুরু করতে হবে। এক এক করে সবাই এগিয়ে এসো, ওষুধ নিয়ে যাও।
লেবু আর তেঁতুল মুখে রেখেছো তো? হ্যাঁ, মাড়ির তলায় রেখেছি। আপনি রেখেছেন তো? হ্যাঁ রেখেছি। সবার আগে আমি আহ্বান করছি সুপণ্ডিত, সুরসিক এবং সুগায়ক গোপাল ভাঁড়কে। তার গানের কথা ধরেই মহারাজ সবার মনের কথা জানতে চেয়েছেন। এসো গোপাল, তোমার ওষুধ পান করো। না না, ওটা আমার নয়, ওটা আমার নয়। বৈদ্য, তোমার শুধু বিনয় বিনয়। হ্যাঁ, ওরে বাবা, মহারাজ জানেন যে এই ওষুধ তুমি বানিয়েছো। এখন বিনয় দেখালে চলবে? কি বলেন মহারাজ? তুমি বসো তো বৈদ্য, এত বিনয় দেখিও না। এই ওষুধ কার্যকরী হলে আমি তোমাকে এমন পুরস্কার দেব যে তোমাকে আর রাজসভায় আসতেই হবে না। যাও যাও গোপাল, ওষুধ পান করো। এই নাও গোপাল, পান করো। বাহ, বেশ বানিয়েছো তো বৈদ্য। পান করে তেষ্টা মিটে গেল। এসো বিজ্ঞানী, তুমি তো পারলে না, এবার দেখো আমাদের রাজবৈদ্য কেমন ওষুধ বানিয়েছে। রাজবৈদ্যের প্রতিভার কোনো শেষ নেই। আমি তো ওর কাছে শিশু, তবে বানিয়েছি কিন্তু একেবারে অমৃতের মতো। এবার আমি বাকিটুকু খেয়ে ফেলছি। সবাই দেখুন, আমি কিন্তু কোন রকম চালাকির আশ্রয় নিচ্ছি না। এই পান করলাম রাজবৈদ্যর মহান আবিষ্কার। এই মহারাজ, না না, আমরা বন্ধু। এই কেসটা তুই কখনো বাঘ মেরেছিস? গোপাল, ও গোপাল, মন্ত্রী আমায় তুই তোকাই করছে। আপনিই তো মনের কথা শুনতে চেয়েছিলেন, এবার শুনুন। কেসটা তুই বাঘ মারিসনি, কিন্তু রাজা হয়েছিস। আর আমি দুটো বাঘ মেরেও তোর গোলামি করছি। মন্ত্রী মশাই, আপনি একেবারে তাহা মিথ্যেবাদী। মোটেও আপনি বাঘ মারেননি, দিল্লি মেরেছেন। আমি নিজের চোখে দেখেছি যে আমি বাঘ মারছি, আর তুই তোমাকে মিথ্যেবাদী বলছিস? ওই মরা বাঘগুলো আমার কাছে এসেছিল, আমি তা